যুক্তির দর্শন বা যুক্তি যদি আমরা না জানি যুক্তি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, তাহলে কি হতে পারে, কতটা খারাপ আমাদের সঙ্গে হতে পারে। কারণ আমরা সবসময় যুক্তি দিচ্ছি, বিভিন্ন রকমের যুক্তির মাধ্যমেই আমরা সিদ্ধান্ত নিই এবং আমরা আমাদের জীবনে বিভিন্ন রকমের রাস্তাকে বা পথকে উন্মোচন করার চেষ্টা করি। যদি সেই যুক্তি জিনিসটা সম্পর্কে আমরা সঠিকভাবে না জানি, তাহলে আমরা আমাদের জীবনকে জীবনের বিভিন্ন পথকে উন্মোচন করতে পারবো না। তো আজকে আমরা সেই যুক্তি সম্পর্কে জানবো, যুক্তি আমাদের চিন্তার মধ্যে কিভাবে উঠে আসে এবং যুক্তির সাথে চিন্তার সম্পর্ক কি, সেই যুক্তির দর্শন কি, ইত্যাদি ইত্যাদি। এবং এই জিনিসটা আমরা জানবো কার কাছ থেকে, না হচ্ছে ইম্যানুয়েল কান্তের কাছ থেকে, গ্রেট জার্মান ফিলোসফার। সব থেকে গ্রেট জার্মান ফিলোসফারদের মধ্যে হচ্ছে তিনজনের নাম সবার প্রথমে আসে। সবার প্রথমে হচ্ছে ইম্যানুয়েল কান্ট, তারপর হেগেল, আর তারপর হচ্ছে মার্কস। ওকে, তো সেই ইম্যানুয়েল কান্তের লেখা একটা বই আছে যে বইটার নাম হচ্ছে লজিক। না, এই যে লজিক বইটা, এটা হচ্ছে কান্তের যে টোটাল যে ফিলোসফি, ইম্যানুয়েল কান্তের যে ফিলোসফি, তার মধ্যে যেমন ফর এক্সাম্পল ক্রিটিক অফ রিজন, পিওর রিজন, আর জাজমেন্ট, ঠিক আছে, তারপর মোরালিটি নিয়ে ওনার যে ফিলোসফি আছে, সেই সমস্ত ফিলোসফিক মডেলের মধ্যে এই যে বইটা, লজিক বইটা, এটা হচ্ছে তার সেন্টারে এক্সিস্ট করে, তার কেন্দ্রবিন্দুতে, যার থেকে যেমন একটা সাইকেলের যেমন একটা স্পোক হয় না, যার থেকে অনেকগুলো রড চারিদিকে ছিটকে ছিটকে বেরিয়ে গেছে, ঠিক তেমনই তার অন্যান্য সমস্ত ফিলোসফিগুলো এই লজিক থেকে ছিটকে ছিটকে বেরিয়ে এসেছে। আর আজকে আমরা সেই লজিক সম্পর্কে জানবো। লজিক দুই রকমের হয়, একটা হচ্ছে কি যেটাকে আমরা বলতে পারি অ্যানালিটিক লজিক, আর অন্য একটা যেটাকে আমরা বলতে পারি সিনথেটিক লজিক। এবার এই অ্যানালিটিক লজিক আর এই সিনথেটিক লজিক, এটা হচ্ছে আবার অনেক রকমের হয়, মানে অ্যানালিটিক আর সিনথেটিক দুই রকমের হয় লজিক। এবার এই অ্যানালিটিক আর সিনথেটিক আবার অনেকগুলো বিভিন্ন জিনিস হতে পারে। একটা হচ্ছে অ্যানালিটিক জাজমেন্ট আর একটা সিনথেটিক জাজমেন্ট, একটা অ্যানালিটিক কনসেপ্ট, একটা সিনথেটিক কনসেপ্ট, তারপর অ্যানালিটিক লজিক, আবার সিনথেটিক লজিক, তারপর অ্যানালিটিক মেথড, আবার সিনথেটিক মেথড। ওকে, অ্যানালিটিক সিস্টেম, সিনথেটিক সিস্টেম, অ্যানালিটিক আর্গুমেন্ট, সিনথেটিক আর্গুমেন্ট। তাহলে এই সমস্ত জিনিসটা আমরা আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করব। না, এই পুরো জিনিসটার মানে কি, সবার প্রথমে জানতে হবে অ্যানালিটিক আর সিনথেটিক এই দুটোর মধ্যে পার্থক্য কি, যেটা আমাদের মনের সমস্ত চিন্তা, যুক্তি, সমস্ত আর্গুমেন্ট তার মধ্যে উঠে আসে। তারপরে আমরা একটা একটা করে বুঝবো যে এই অ্যানালিটিকের মধ্যে আর এই সিনথেটিকের মধ্যে জাজমেন্ট মানে কি, কনসেপ্ট মানে কি, লজিক মানে কি, বা মেথড মানে কি, আর্গুমেন্ট মানে কি। অর্থাৎ কনসেপ্ট, জাজমেন্ট, লজিক, আর্গুমেন্ট, মেথড, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানবো। ওকে, না তাহলে শুরু করা যায়। হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র, আর এটা হচ্ছে ইউটোপিয়া বাংলা, আমাদের একটা ছোট্ট ফিলোসফি চ্যানেল। যদি তোমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে, তাহলে তোমার বন্ধুদের সঙ্গে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাদের ভিডিও শেয়ার করবে, যাতে করে আমরা তাড়াতাড়ি যেন একটা বড় 25K বা 50K সাবস্ক্রাইবারে যেন পৌঁছে যেতে পারি। ওকে, হ্যাঁ, এবারে আমরা চলে আসি আমাদের টপিকে। নাও, অ্যানালিটিক মানে কিরকম, ধরো যাক আমি বলছি যে সমস্ত কুমারী মেয়েরাই অবিবাহিত। নাও, এই কথাটার মানে কি, সমস্ত কুমারী মেয়েরাই অবিবাহিত। নাও, এই অবিবাহিত মানেই তো কুমারী, তাহলে নতুন করে আমি আর কিছু বলছি না, জাস্ট কুমারী শব্দটার মানেটা কি সেটাকে আমি ক্ল্যারিফাই করছি জাস্ট। অর্থাৎ সেন্টেন্সের একটা অংশ অন্য একটা অংশের মধ্যে আগে থেকেই অন্তর্নিহিত ছিল, সেটাকে জাস্ট আমি উন্মোচন করে দিলাম, খুলে দিলাম। ওকে, অথবা যদি আমি বলি যে একটা ত্রিভুজের একটা ত্রিভুজ মানে হলো তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল, তার মানে হচ্ছে কি তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। তাহলে এই তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, এই জিনিসটা কি ত্রিভুজ শব্দটার মধ্যেই অন্তর্নিহিত ছিল, নতুন করে আর কিছু বলছি না আমরা। ওকে, এইটাকে বলা হয় কি অ্যানালিটিক, অ্যানালিটিক জাজমেন্ট বা অ্যানালিটিক লজিক। ওকে, লজিক আর জাজমেন্ট কি সেগুলো আমরা একটু পরে আসবো। এই যে জিনিসটা, যেখানে আমরা নতুন কোনো জ্ঞানের কথা বলছি না, বরং যেখানে আমাদের যে বাক্যটা দেওয়া আছে বা যে সেন্টেন্সটা দেওয়া আছে বা যে যুক্তিটা দেওয়া আছে, তার একটা অংশ অন্য একটা অংশের মধ্যে অন্তর্নিহিত ছিল। ওকে, এবং শুধু তাই নয়, আমরা জাস্ট জিনিসটাকে উন্মোচন করছি, খুলে দিচ্ছি এবং সুস্পষ্ট করছি, জাস্ট জিনিসটাকে ব্যাখ্যা করছি, স্পষ্টতা আর একটু বাড়িয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি অ্যানালিটিক। সিনথেটিক মানে কি তাহলে, সিনথেটিক হচ্ছে ঠিক এর উল্টোটা। সিনথেটিক মানে হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা নতুন কোনো জ্ঞান অর্জন করছি। ধরা যাক ফর এক্সাম্পল যে যে এই কুমারী মেয়েটি বড়ই একাকিত্বতা অনুভব করে। এবার এই কুমারী মেয়ে আর একাকিত্বতা, এই দুটো তো একই জিনিস না, মানে একাকিত্বতা আর কুমারী মেয়ে দুটো আলাদা আলাদা বিষয়।
অনেক এমন কুমারী মেয়ে বা ছেলে আছে যারা বিয়ে করেনি, অবিবাহিত, তারা একাকিত্বতা অনুভব করে না। তারা তাদের ফ্যামিলির সাথে, তাদের বন্ধুদের সাথে অনেক ভালো বা খুব ভালো সম্পর্কে আছে, তাদের মধ্যে কোনো একাকিত্বতা বা লোনলিনেস তৈরি হয় না। ওকে, তাহলে এই কুমারী মেয়েটি বা এই কুমারী ছেলেটি বা এই অবিবাহিত পুরুষটি একাকিত্বতা অনুভব করে। তাহলে এই অবিবাহিত পুরুষটি একাকিত্বতা অনুভব করে। একাকিত্বতা আর অবিবাহিত এই দুটোর মধ্যে একটা নতুন একটা সম্পর্ক তৈরি করলাম, দুটো আলাদা ইউনিটকে আমি জুড়ে দিলাম। ঠিক আছে, নতুন একটা জ্ঞান বা নতুন একটা আমরা তথ্য পাচ্ছি এখানে যে এই অবিবাহিত পুরুষটি একাকিত্বতা অনুভব করে, একটা নতুন তথ্য। অবিবাহিত মানে সে একাকিত্বতা অনুভব করবে তার কোনো মানে নেই। ওকে, অথবা যদি আমরা অন্যরকম ভাবে ভাবি, ম্যাথামেটিক্স দিয়ে যদি আমরা ভাবি, তাহলে ফর এক্সাম্পল যে দুটো বিন্দুর মধ্যে সব থেকে কম দূরত্ব হচ্ছে কি স্ট্রেট লাইন, মানে একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দুকে যদি আমরা কোনো একটা বক্র রেখার দ্বারা সংযোগ করি তাহলে সেই দূরত্বটা অনেক বেশি হয়ে যাবে। এবড়ো খেবড়ো ভাবে যদি আমরা সংযোগ করি, একটা সরল রেখার দ্বারা যোগ করি তাহলে সেটা হচ্ছে সব থেকে কম দূরত্ব। তাহলে এই যে কম দূরত্ব আর দুটো বিন্দু, এই কম দূরত্ব আর যে সরল রেখা, এই দুটো জিনিস হচ্ছে আলাদা আলাদা। আমরা এখানে একটা নতুন জ্ঞান পেলাম যে দুটো বিন্দুর মধ্যে তাহলে সব থেকে কম দূরত্বের কি হয় না, একটা সরল রেখার দ্বারা তৈরি হয়, বক্ররেখার দ্বারা তৈরি হয় না। বক্ররেখা মানে বেশি দূরত্ব। এই যে জ্ঞান পাচ্ছি, নতুন নলেজ, অর্থাৎ যেখানে জিনিসটা এক্সটেন্ড হয় বা বর্ধিত হয়ে যায়, সেটাকে নতুন কিছু শিখতে পারি, আমরা নতুন জ্ঞান অর্জন করি। বা দুটো আলাদা জিনিসকে যখন আমরা জুড়ে দিই তখন সেটা হচ্ছে কি সিনথেটিক নলেজ বা সিনথেটিক লজিক বা আর্গুমেন্ট বা জাজমেন্ট। ওকে, তাহলে অ্যানালিটিক আর সিনথেটিক এই দুটোর পার্থক্য কি বোঝা গেল। অ্যানালিটিক মানে হচ্ছে কি, যেটাতে আমরা নতুন কিছু শিখছি না, যেটা জাস্ট সুস্পষ্ট হচ্ছে এবং একটা অংশ আরেকটার মধ্যে আগে থেকেই অন্তর্নিহিত ছিল, জাস্ট আমি সেটাকে খুলে দিলাম। আর সিনথেটিক মানে হচ্ছে জাস্ট আমরা জিনিসটাকে বাড়িয়ে দিলাম, নতুন একটা তথ্য পেলাম। দুটো আলাদা আলাদা একক বা দুটো আলাদা আলাদা বিষয়ের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি করলাম, একটা কানেকশন তৈরি করলাম, সেটা হচ্ছে কি সিনথেটিক। এবারে আমরা আসবো কি কনসেপ্ট, জাজমেন্ট, আর্গুমেন্ট, লজিক এবং মেথড, এই শব্দগুলোর মানে কি। সবার প্রথমে আসি কনসেপ্ট। কনসেপ্ট মানে হচ্ছে কি কি বলবো, অণুপরমাণুর মতো, অর্থাৎ অনেকগুলো পরমাণু দিয়ে একটা অণু গঠিত হয়। ওকে, বা হচ্ছে অনেকগুলো, মানে ঠিক তেমনই আমাদের চিন্তার যে অণুপরমাণু সেটা হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট ছাড়া আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না। ধরা যাক এই যে এটা হচ্ছে কি একটা হেডফোন, ঠিক আছে, একটা এয়ারবাডস। তো এটা আমাদের মনে যখন চিন্তা করবো না, এয়ারবাডসটা ধরা যাক এখানে নেই, অন্য কোথাও আছে। এবার আমি কথা বলছি হেডফোন নিয়ে বা এয়ারবাডসটা নিয়ে। জানো আমার না একটা এয়ারবাডস আছে যেটা হচ্ছে ওপো কোম্পানির। এই যে এয়ারবাডস শব্দটা বললাম, যেটা এখানে নেই, আমরা দুজনের মাথায় একটা কনসেপ্ট আছে, এয়ারবাডস বা হেডফোন মানে একটা কনসেপ্ট, আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারছি। ওই যে কনসেপ্ট মানে হচ্ছে কি আমাদের চিন্তার এক এক একক বা একটা একটা শব্দকে আমরা একটা একটা কনসেপ্ট বলতে পারি। সুন্দরবনে অনেক বাঘ সিংহ পাওয়া যায় না, সিংহ না শুধু বাঘ আছে, সুন্দরবনে অনেক বাঘ আছে, ঠিক আছে। এই সুন্দরবন এটা কি, এটা কনসেপ্ট। তাহলে চিন্তার বা একটা কোনো বাক্যের একটা একটা শব্দের যে মানে, সেগুলোকে একটা কনসেপ্ট। আমাদের চিন্তা বা যুক্তির পরমাণুর মতো। কনসেপ্টের পরে যেটা আসে সেটা হচ্ছে কি জাজমেন্ট, যেটা কনসেপ্টের থেকে একটু বড়। জাজমেন্ট মানে কি, জাজমেন্ট মানে হচ্ছে একটা বাক্যের মতো, একটা সেন্টেন্সের মতো। জাজমেন্ট মানে হচ্ছে কি, ধরা যাক আমি বললাম যে আমার কাছে যে বইগুলো আছে সেই সব বইগুলোই খুব কঠিন, ঠিক আছে, বা এই র্যাকে যে 10টা বই রাখা আছে সেই 10টা বইই খুব কঠিন। এটার মানে কি, এটা হচ্ছে কি 10টা বই আর খুব কঠিন, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করছি। দুটো আলাদা কনসেপ্টকে আমি নিয়ে আসছি এখানে, এনে যোগ করছি। বা আমি বললাম এই 10টা বইয়ের মধ্যে থেকে 3টে বই বাদ দিয়ে বাকি সব বই কঠিন। অর্থাৎ কি আমি 10টা বই, তার থেকে 3টে বাদ দিয়ে বাকি সব, মানে এই 10টা বই একটা কনসেপ্ট, 3টে বাদ দেওয়া একটা কনসেপ্ট, বাকি সব মানে বাদ দিয়ে একটা কনসেপ্ট, তাহলে 7টা, সেগুলো কঠিন আর একটা কনসেপ্ট। এই অনেকগুলো কনসেপ্টকে আমরা যোগ বিয়োগ করছি, করে যেটা দাঁড়াচ্ছে সেই যে বাক্যটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলি কি জাজমেন্ট। চলতি ভাষায় বললে আমরা যে বিভিন্ন কমেন্টস করি না, একটা একটা লাইন বলি, আজকে না খুব বৃষ্টি হচ্ছে, বা আজকে আমি একদম আমার মুডটা খুব খারাপ, এগুলো কি একটা জাজমেন্ট, ঠিক আছে। বা ওই লোকটা না খুব বাজে, বা আমার না একে খুব ভালো লাগে, বা অমুক লেখকের বই আমার পড়তে খুব ভালো লাগে, বা অমুক ইউটিউবারের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলোকে একটা জাজমেন্ট। ওকে, জাজমেন্টের পরে আসছে কি আর্গুমেন্ট। এই যে কনসেপ্ট সেটা আবার দু রকমের হয়, একটা হচ্ছে অ্যানালিটিক, একটা সিনথেটিক কনসেপ্ট। ঠিক একই রকম ভাবে জাজমেন্টও দু রকমের হয়, একটা অ্যানালিটিক, একটা সিনথেটিক। একটু আগে যে আমরা উদাহরণ দিচ্ছিলাম অ্যানালিটিক আর সিনথেটিকের মধ্যে পার্থক্য কি, তখন আমরা যে বাক্যগুলো নিয়েছিলাম সেগুলোকে একটা জাজমেন্ট নিয়েছিলাম অ্যাকচুয়ালি। ওকে, এবারে আমরা চলে আসবো কি কনসেপ্ট বুঝলাম, জাজমেন্ট বুঝলাম, এবারে আমরা আসবো কি আর্গুমেন্ট।
আর্গুমেন্ট মানে কি? আর্গুমেন্ট মানে বেসিক্যালি আর কি যুক্তি বা যুক্তি তর্ক দেওয়া আর কি। ওকে, আর্গুমেন্ট মানে হচ্ছে 3-4টে জাজমেন্টকে জুড়ে আমরা একটা জিনিস তৈরি করছি, একটা আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, 3-4টে জাজমেন্টকে নিয়ে আমরা যখন কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাই তখন সেটাকে বলা হয় হচ্ছে আর্গুমেন্ট। একটা উদাহরণ নেওয়া যাক, যেমন সব মানুষই মরণশীল, রাহুল একজন মানুষ, সুতরাং রাহুলও মরণশীল। এটা হচ্ছে কি, এই যে 3টে জিনিস বললাম, এই 3টে জিনিস মিলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা আর্গুমেন্ট। এই যে সিদ্ধান্তটাতে আমি পৌঁছাচ্ছি, দুটো সেন্টেন্সকে কাজে লাগাচ্ছি, সব মানুষ মরণশীল, রাহুল একজন মানুষ, সুতরাং রাহুলও মরণশীল বা রাহুলেরও একদিন না একদিন মৃত্যু হবে। তাহলে প্রথম দুটো বাক্য থেকে যে 3 নম্বর বাক্যে পৌঁছাচ্ছি, এটা হচ্ছে কি আমাদের আর্গুমেন্ট, এই 3 নম্বর বাক্যটা। ওকে, এই যে আর্গুমেন্ট এটা দুই রকমের হতে পারে, একটা হচ্ছে অ্যানালিটিক আর একটা হচ্ছে সিনথেটিক। যেমন এখানে যে আমরা আর্গুমেন্টটা ব্যবহার করলাম এটা হচ্ছে একটা অ্যানালিটিক আর্গুমেন্ট, অর্থাৎ যেখানে নতুন কিছু বলা হচ্ছে না, সব মানুষ মরণশীল, রাহুল একজন মানুষ, তার মানে তো রাহুল মরণশীল, নতুন নতুন কোনো তথ্য নেই এখানে, অর্থাৎ আর্গুমেন্টটা আগে থেকেই এখানে অন্তর্নিহিত ছিল। তাহলে এটা কি আর্গুমেন্ট হলো না অ্যানালিটিক। যদি আমি বলি যে ফর এক্সাম্পল সব ঘটনার পেছনেই একটা না একটা কারণ থাকে, ঠিক আছে, ওকে, তাহলে এটা কি, তাহলে এটা হচ্ছে সিনথেটিক। এখানে কিন্তু আমরা নতুন একটা জিনিস জানছি, ঘটনার সঙ্গে কারণকে যোগ করছি আমরা, ঘটনা একটা আলাদা বিষয়, কারণ একটা আলাদা বিষয়। ওকে, এবারে যদি আমরা সবার প্রথমে দেখলাম কি, তাহলে ইউনিট অফ থিঙ্কিং বা লজিকের ইউনিট, সেগুলো হচ্ছে কনসেপ্ট বলা হয়। তারপরে একটা সেন্টেন্সের মতো যেগুলোকে আমরা জাজমেন্ট বলি। তারপরে হচ্ছে কি আর্গুমেন্ট, মানে 3-4টে সেন্টেন্স, মানে 2-এর বেশি সেন্টেন্স মিলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আর্গুমেন্ট। এরপরে হচ্ছে আসছে লজিক। লজিক মানে কি? লজিক মানে কি, কোনো একটা আর্গুমেন্টে আসার জন্য আমরা যে পথটা, যে অন্তর্নিহিত পথটা, মানে লজিক্যাল কনসিস্টেন্সিটা মেনটেন হচ্ছে বিভিন্ন বাক্যের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে কি লজিক। যেমন একটু আগে যে উদাহরণটা নিলাম যে সব মানুষ মরণশীল, সুতরাং রাহুলও মরণশীল। এবার এই যে 3টে সেন্টেন্সের মধ্যে যে একটা সুতোর মতো অন্তর্নিহিত এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে, সেটা হচ্ছে লজিক। ধরা যাক আমি আর একটা উদাহরণ দিচ্ছি, যে এই ফ্ল্যাটে 10 জন ছেলে থাকে, না, এই ফ্ল্যাটে 10 জন মানুষ থাকে, তারা সবাই ছেলে। এখন তাদের মধ্যে একজন প্রেগনেন্ট হয়েছে। না, এই যে এটা কি লজিক্যাল হলো? এই ফ্ল্যাটে 10 জন মানুষ থাকে, তারা সবাই ছেলে, তাদের মধ্যে একজন প্রেগনেন্ট, এটা কি লজিক্যাল হলো? না, দুটো বাক্য থেকে আমরা যে থার্ড যে মানে আর্গুমেন্টটাতে আমরা পৌঁছাচ্ছি, তাহলে সেটা লজিক্যাল হচ্ছে না। মানে এখানে যে লজিকটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ফলস লজিক, মিথ্যে, এটা ভুল, এটা লজিক্যাল না, কারণ ছেলেরা প্রেগনেন্ট হতে পারে না, আমরা এটা জানি। তাহলে কি এই যে লজিকটা, যদি আমি বলি যে এই ফ্ল্যাটে 10 জন মানুষ আছে, তারা সবাই ছেলে এবং তাদের মধ্যে আমি একজন, এবং আমি এই ফ্ল্যাটে থাকি, তার মানে কি আমি ছেলে, এই ফ্ল্যাটে 10 জন ছেলে থাকে, আমি এই ফ্ল্যাটে থাকি, সুতরাং কে, আমি ছেলে না মেয়ে? আমি ছেলে। তাহলে এটা হচ্ছে কি লজিক, এটা হলো কি আমাদের অ্যানালিটিক লজিক। সিনথেটিক লজিক হচ্ছে কি, একটু আগে যেমন আমরা উদাহরণ দিলাম, যেখানে রিজনিং এর মধ্যে একটা কনসিস্টেন্সি মেনটেন হয়, আমাদের যে অভিজ্ঞতা আর আমাদের যে মানে মনের ভেতরকার যে চেতনার ভেতরকার যে ক্যাটাগরিগুলো আছে তার মধ্যে যে সম্পর্ক, যেমন হচ্ছে স্পেস, টাইম, কজালিটি, সাবস্টেন্স, তার সাথে আমাদের অভিজ্ঞতা বা অনুভূতি, বাইরের যে জগৎটাকে আমরা এক্সপেরিয়েন্স করছি, সেটাকে স্পর্শ করছি, এটাকে ছুঁয়ে দেখছি, কানে কথা শুনছি, চোখে বিভিন্ন রং দেখছি, আমাদের দুঃখ, সুখ, কষ্ট, বিভিন্ন রকমের অনুভূতি হচ্ছে, সেই জিনিসটাকে আমরা টাইম, স্পেস, কজালিটি, সাবস্টেন্স ইত্যাদির দ্বারা আমরা ভাগ করছি, করে একটা স্ট্রাকচার দিচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের সিনথেটিক, সেটা হচ্ছে সিনথেটিক লজিক তখন আমরা তৈরি করছি। ওকে, এবার লজিকের পরে হচ্ছে আসে কি মেথড। মেথড মানে কি? মেথড মানে হচ্ছে একটা সিস্টেম অফ থট। ওকে, ধরা যাক আমি একটা বই পড়ছি, ঠিক আছে, এই বইটা একটা টপিকের উপরে লেখা, এখানে যুক্তি লজিক দিয়ে লেখা, তারপরে আমি একটা অন্য বই পড়ছি, সেই বইটা অন্য একটা বিষয়ের উপরে লেখা। এবার সেই লেখার একটা মেথড আছে, যেমন তোমরা যদি বিভিন্ন ভিডিওস দেখো ইউটিউবে, দেখবে এক একজন ইউটিউবার এক এক রকম ভাবে কথা বলে, তাদের একটা মেথড আছে কথা বলার, ঠিক আছে, মানে অনেকগুলো আর্গুমেন্ট, একটা প্যারাগ্রাফ, আর্গুমেন্ট মানে ধরো একটা প্যারাগ্রাফের মতো, একটা প্যারাগ্রাফ, সেগুলোকে মিলে টোটাল যে একটা সিস্টেম তৈরি হচ্ছে, টোটাল একটা জিনিস তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি কি একটা মেথড। সেই সিস্টেমটা তৈরি করার যে পদ্ধতি, সেটাকে আমরা বলছি মেথড, ঠিক আছে। যেমন যদি আমরা ইকোনমিক্সের বই পড়ি, তাহলে সেখানে একরকম মেথড থাকবে,
আর যদি আমরা একটা উপন্যাস বা গল্পের বই পড়ি তাহলে সেখানে অন্য রকমের মেথড ব্যবহার করে লেখক। তাহলে মেথড মানে হচ্ছে কি, এবার সেই যে টোটাল যে মেথডটা, মানে ইকোনমিক্সের বই একটা সিস্টেম, সেই সিস্টেমটাকে তৈরি করার যে পদ্ধতি সেটা হচ্ছে একটা মেথড। ওকে, মানে তার সেই সিস্টেমটা আমরা দেখছি, আমরা পড়ছি, তার পিছনে যেটা আছে, যেমন একটা সিনেমা, যদি আমরা একটা সিনেমা দেখি, সেই সিনেমা তৈরি করার একটা পদ্ধতি আছে। আমরা যখন সিনেমাটা দেখছি তখন আমরা দেখছি একটা কন্টিনিউয়াস জিনিস চলছে, নায়ক দৌড়াচ্ছে, তারপর হসপিটালে পৌঁছে গেল, তারপর একটা গান হচ্ছে, পিছনে অন্য জিনিস একটা কাজ হচ্ছে, বা হিরোইনের সঙ্গে কথা বলছে, ভিলেন এসে মারামারি করছে, এগুলো পরপর ঘটনাগুলো চলছে, একটা স্টোরির মতো চলছে। কিন্তু তার পেছনে যে শুটিংটা হচ্ছে সেটা এবড়ো খেবড়ো ভাবে, তার মেথডটা আলাদা। অর্থাৎ প্রথমে দেখা গেল হয়তো প্রথম দিন যেটা শুটিং হয়েছিল সেটা তো সিনেমার লাস্টে আসে, হয়তো দেখা গেল গানটা আগে শুট হয়েছে, সিনেমার গল্পটা পরে, মিউজিকটা পরে দেওয়া হয়েছে, ভিজুয়ালসগুলো আগে আলাদা করে তৈরি করা হয়েছে। তাহলে সেখানে একটা মেথড আছে, ওই যে প্রসেসটা, আলাদা করে গান তৈরি করা, গান লেখা, সেটাকে রেকর্ড করা, তারপর সিনেমার নায়ক নায়িকাকে নিয়ে আসা, তাদেরকে ভিডিও দিয়ে শুটিং করা, তারপর সেগুলোকে এক জায়গায় জুড়ে কম্পিউটারে তৈরি করা, তারপর মানে মিউজিকটা দেওয়া, ইত্যাদি ইত্যাদি। এটা পুরোটা মেথড। এবং তারপরে ফাইনালি যেটা তৈরি হলো সেটা হচ্ছে কি সিস্টেম। এই যে সিনেমাটা, এটা একটা সিস্টেম, আর যে পদ্ধতিতে তৈরি হচ্ছে সেটা হচ্ছে মেথড। ওকে, এবার এই যে সিস্টেম সেটা বিভিন্ন রকমের হতে পারে, অ্যানালিটিক, সিনথেটিক হতে পারে। মেথড হচ্ছে অ্যানালিটিক, সিনথেটিক হতে পারে। ঠিক আছে, এই যে মেথড, যেমন উপন্যাস পড়ার ক্ষেত্রে যখন লেখকরা লেখে উপন্যাস তখন একরকম মেথড ইউজ করে, ইকোনমিক্সের বই লেখার জন্য আমরা একরকম মেথড ইউজ করি, ফিলোসফি লেখার জন্য একরকম মেথড ইউজ করি। সিনেমা যেমন একরকমের মেথডে তৈরি হয়, তারপর দেখা গেল ফর এক্সাম্পল সিনেমা ছাড়া যদি আমরা অন্য কিছু ভাবি, ফর এক্সাম্পল মোবাইল ফোন তৈরি করার পদ্ধতি, ঠিক আছে, সেটা অন্যরকম মেথডে তৈরি হয়। তো এটা হচ্ছে কি আলাদা আলাদা মেথড। তাহলে আমরা অনেকগুলো জিনিস জানলাম। একটা সবার প্রথমে হচ্ছে কনসেপ্ট, তারপরে আমরা জানলাম জাজমেন্ট, তারপরে আমরা জানলাম আর্গুমেন্ট, আর্গুমেন্টের পরে হচ্ছে লজিক, লজিকের পরে হচ্ছে মেথড এবং সিস্টেম। ওকে, এবার এই প্রত্যেকটা জিনিস একটা অ্যানালিটিক হতে পারে, একটা হচ্ছে সিনথেটিক হতে পারে। অ্যানালিটিক মানে হচ্ছে যেটা তার নিজের মধ্যেই অন্তর্নিহিত ছিল, সিনথেটিক মানে যেখানে একটা নতুন কিছু আমরা জেনেছি, নতুন একটা কানেকশন বা নতুন একটা জ্ঞানকে আমরা অর্জন করেছি। ওকে, এবারে আমরা ইমানুয়েল কান্তের সব থেকে ইন্টারেস্টিং যে টপিক সেটাতে চলে আসবে, সেটা হচ্ছে কি যে দুটো ধরনের লজিক, একটা হচ্ছে জেনারেল লজিক আর একটা ট্রান্সেন্ডেন্টাল লজিক, এই দুটোর মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, যেটা খুবই ফান্ডামেন্টাল বিষয়, এটা বোঝা অনেকটা মুশকিল, বাট যতটা সম্ভব সহজ করে বলার চেষ্টা করবো আমি এখানে। নাও জেনারেল লজিক মানে হচ্ছে কি একটা চিন্তার সাথে আর একটা চিন্তার যে সম্পর্ক, সেই যে সম্পর্কটা সেটা সঠিকভাবে তৈরি হচ্ছে কি, এটার খেয়াল রাখা হচ্ছে জেনারেল লজিকের কাজ। একটা উদাহরণ দিচ্ছি, যেমন এ মানে হলো বি, আর বি সি এর সাথে সমান, সুতরাং এ আর সি সমান। এ মানেই হচ্ছে বি, বা এ বি এর সাথে সমান আর বি সি এর সাথে সমান, তার মানে এ হচ্ছে সি এর সাথে সমান। এটা হচ্ছে কি জেনারেল লজিক। এই যে জেনারেল লজিক, তার সেটা হচ্ছে কোনো কন্টেন্ট বা কোনো বিষয়বস্তুর উপর নির্ভরশীল নয়। এখানে এ বি সি তার বাস্তবে কোনো অস্তিত্ব নাও থাকতে পারে। আবার এ বি সি এগুলো হচ্ছে ইকোনমিক্সের বিষয় হতে পারে, এথিক্স বা নীতিগত বিষয়বস্তুর হতে পারে, সামাজিক বিষয়বস্তুর কোনো জিনিস হতে পারে, আমাদের ব্যক্তিগত জীবনের কোনো জিনিস হতে পারে এবিসি, যে কোনো জিনিসকে এটা ডিনোট করতে পারে, যে কোনো জিনিস হতে পারে এবিসি, এখানে যেটাগুলোকে আমরা নাম দিয়েছি এবিসি, সেগুলো। জেনারেল লজিক তার বিষয়বস্তুর উপর নির্ভর করে না। ঠিক আছে, জেনারেল লজিক হচ্ছে কি জাস্ট একটা চিন্তার সাথে তার পরের চিন্তা, তার পরের চিন্তা, সেগুলোর মধ্যেকার যে সম্পর্ক সেটাকে সঠিকভাবে তৈরি হচ্ছে সেটাকে খেয়াল রাখা হচ্ছে জেনারেল লজিক। এবং সেই চিন্তার ছন্দগুলোর সাথে আমাদের যে অভিজ্ঞতা বা আমাদের যে জ্ঞান সেটাকে সঠিক, সেটার সাথে ম্যাচ করছে, তার কোনো দায়িত্ব জেনারেল লজিকের নেই। সেটার দায়িত্ব কার কাছে আছে, সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল লজিক। ট্রান্সেন্ডেন্টাল লজিক মানে কি, মানে হচ্ছে কি যে যেখানে যুক্তি এটাকে ব্যাখ্যা করে এবং আমাদের যে অভিজ্ঞতা সেটাকে একটা স্ট্রাকচার দেয়, একটা গঠন দেয়, যেটাকে বলা হয় এ প্রায়োরি কনসেপ্ট। যেমন হচ্ছে কজ, টাইম, স্পেস, সাবস্টেন্স, নেসেসিটি, এগুলো কারণ, কোনো জিনিসের কারণ, এই কারণ একটা কি, এটা ধারণা, একটা আইডিয়া। বা টাইম, স্পেস, বা হচ্ছে নেসেসিটি, প্রয়োজনীয়তা, এটা একটা আর্জেন্সি, মানে খুব প্রয়োজন কোনো একটা জিনিসের, তাৎক্ষণিক শারীরিকভাবে একটা প্রয়োজনীয়তা অনুভব করছি। বা একটা কারণ, এই যে ধারণাগুলো, প্রয়োজনীয়তা, কারণ, টাইম, স্পেস, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের মনের এক একটা ক্লাস বা এক একটা ক্যাটাগরি, একটা ভাগ। ঠিক আছে, টাইম একটা আলাদা জিনিস, কারণ একটা আলাদা জিনিস। আমাদের যে অভিজ্ঞতাটা হচ্ছে এই জগতের মধ্যে, সেই অভিজ্ঞতাকে আমরা কারণ, তারপর হচ্ছে টাইম, স্পেস,
নেসেসিটি, সাবস্টেন্স মানে একটা নির্যাস কোনো জিনিসের, এটা যে পদার্থ বা যে মেটেরিয়ালস দ্বারা তৈরি, এর যে নির্যাস, এটা হচ্ছে সাবস্টেন্স বলে। সেই সাবস্টেন্স, সেই জিনিসগুলোর দ্বারা আমরা আমাদের অভিজ্ঞতাটাকে ভাগ করছি, ভেঙে নিচ্ছি, নিয়ে আমরা দেখছি তার থেকে আমরা কি জ্ঞান অর্জন করতে পারি। সেটা হচ্ছে কি ট্রান্সেন্ডেন্টাল লজিক। অর্থাৎ সোজা কথায় বললে চিন্তার সাথে বস্তুর যে সম্পর্ক সেটাকে মানে দেখায় কে ট্রান্সেন্ডেন্টাল লজিক, আর চিন্তার সাথে চিন্তার যে সম্পর্ক সেটাকে দেখায় কে জেনারেল লজিক। জেনারেল লজিক যে কোনো জায়গায় অ্যাপ্লাই হতে পারে, ঠিক আছে। একটা চিন্তার সাথে একটা চিন্তা, মানে সে দেখে না যে জেনারেল লজিক দিয়ে আমরা কোথায় গিয়ে পৌঁছাচ্ছি, আদেও সেই যুক্তিটা দিয়ে আমরা কোনো জ্ঞান কি অর্জন করছি নাকি করছি না, সেটা জেনারেল লজিকের দেখার কোনো দায়িত্ব নেই। ট্রান্সেন্ডেন্টাল লজিকের কাজ হচ্ছে কি, আমরা যুক্তিকে ব্যবহার করে, মানে ট্রান্সেন্ডেন্টাল লজিককে ব্যবহার করে আমাদের যে অভিজ্ঞতাটা হচ্ছে, যে অনুভূতি হচ্ছে, যে ফিলিংস হচ্ছে, সেটাকে যে আমরা গঠন দিচ্ছি, স্ট্রাকচার দিচ্ছি, সেটাকে সম্পর্কে চিন্তা করছি, সেটাকে ভাঙছি, ভেঙে আলাদা আলাদা বক্সে লেবেল করছি, তারপর তাদের মধ্যে সংযোগ করছি, তারপর বুঝছি যে এটা করলে এটা হয়, তাহলে ওইটা করলে কি হতে পারে, ঠিক আছে। যে আমি প্রতিদিন অনেক বেশি বেশি খাবার খেতাম, সারাদিন শুয়ে থাকতাম, তাই জন্য আমার শরীর খারাপ হয়েছে। আমি এবার থেকে ডিসিপ্লিন থাকবো, আমি ঠিকঠাক সময় ঘুম থেকে উঠবো, ঘুমাবো, আমি ঠিকঠাক খাবার খাবো, ঠিক আছে, আমি এক্সারসাইজ করবো, তাহলে আমার শরীর খারাপ কম হবে বা হবে না, ঠিক আছে। এই যে একটার সাথে একটা আমার অভিজ্ঞতা আর বাইরের জগতে যে বস্তু, তার সাথে আমার যে চিন্তার যে সম্পর্ক অভিজ্ঞতার মাধ্যমে, সেটা হচ্ছে কি ট্রান্সেন্ডেন্টাল লজিক। ওকে, নাও ট্রান্সেন্ডেন্টাল লজিক মানে জেনারেল লজিক কখনো ফান্ডামেন্টাল নলেজকে এক্সপ্লেন করতে পারে না। যেমন সব ঘটনারই কোনো না কোনো একটা কারণ আছে, এই যে কথাটা, সব ঘটনার কোনো না কোনো একটা কারণ আছে, এই জিনিসটা কেন, এটা কেন সত্যি, সেটা হচ্ছে জেনারেল লজিক এক্সপ্লেন করতে পারে না। ওকে, জেনারেল লজিক হচ্ছে সেলফ এভিডেন্ট। ট্রান্সেন্ডেন্টাল লজিক এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করে, যে কি করে আমরা ইনটুইটিভলি এই জিনিসটা উপলব্ধি করি। আমরা এটা সবাই জানি যে হ্যাঁ, প্রত্যেকটা ঘটনার কোনো না কোনো একটা কারণ আছে। নাও এটা যে আমরা বুঝছি, এটা যে আমরা জানছি, এই জিনিসটাকে ব্যাখ্যা করে হচ্ছে কি ট্রান্সেন্ডেন্টাল লজিক। জেনারেল লজিক সেটা কি করে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন করে। মানে জাস্ট জেনারেল লজিকের কাজ হচ্ছে কি, যেটা আমরা সায়েন্সের মধ্যে প্র্যাকটিস করতে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেল লজিকের কাজ, যে যেন আমরা ভুল কথা না বলি, যেন আমরা ভুল যুক্তি না দিই, এটাকে দেখা বা এটাকে খেয়াল রাখা, সেটা হচ্ছে জেনারেল লজিক। আমি একটা জায়গাতে একরকম কথা বললাম, একটা যুক্তি দিলাম, বা অন্য জায়গা থেকে তার উল্টো কথা হচ্ছে, তাহলে সেটা জেনারেল লজিক, মানে জেনারেল লজিক হচ্ছে শুধুমাত্র সেটাকে খেয়াল রাখে যেন সেটা না হয়, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ফর এক্সাম্পল, যে সব রবিবারই ছুটির দিন, কিন্তু সব ছুটির দিনই রবিবার নয়। সব রবিবারই ছুটির দিন, কিন্তু সব ছুটির দিন রবিবার নয়। অথবা আরেকটা উদাহরণ, যদি সব মানুষই প্রাণী, কিন্তু সব প্রাণী মানুষ নয়। অর্থাৎ একটা সাবসেট, একটা সুপারসেট, এবং সাবসেটটা সবসময় সুপারসেটের মধ্যেই থাকে, এটা হচ্ছে জেনারেল লজিক। এবার এই যে লজিকটা, এটা কিন্তু একটাই লজিক, এই যে সাবসেট আর সুপারসেটের মধ্যে সম্পর্ক, সুপারসেটের মধ্যেই সবসময় সাবসেটটা থাকে। যেমন সব প্রাণী, সব মানুষই প্রাণী, কিন্তু সব প্রাণী মানুষ নয়, এটা এই ক্ষেত্রেও সত্য, আবার সানডে আর ছুটির দিনের ক্ষেত্রেও সত্য, ঠিক আছে। যে সব রবিবারে ছুটির দিন, কিন্তু সব ছুটির দিন রবিবার নয়। একই যুক্তিকে আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করছি, ম্যাথামেটিক্সে, তারপর ছুটির দিনের ক্ষেত্রে, ঠিক আছে, সোশ্যাল ভ্যালুসে বা পলিটিক্সে, ইকোনমিক্সে, যে কোনো জায়গায় আমরা এই একই লজিককে, মানে জেনারেল লজিকটাকে আমরা ব্যবহার করতে পারি। যে কোনো ননসেন্স টপিকে কথা বলার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটা মানে তার বিষয়বস্তুটার উপর নির্ভরশীল নয় জেনারেল লজিক। কিন্তু ট্রান্সেন্ডেন্টাল লজিক সেটা কি, সেটা হচ্ছে একটা জ্ঞান বা নতুন একটা অভিজ্ঞতার সম্ভাবনা সম্পর্কে কথা বলে। নতুন কোনো একটা জ্ঞান আমরা অর্জন করছি, কোনো জিনিস যে একটা জ্ঞান, সেটা যেটা নতুন একটা নলেজ, সেটাকে আমরা কি করে বুঝবো, সেটা বুঝবো আমরা ট্রান্সেন্ডেন্টাল লজিকের সাহায্যে। সেটা জেনারেল লজিক কখনোই এক্সপ্লেন করতে পারে না, বা সেটা জেনারেল লজিক কখনোই বলতে পারে না, ঠিক আছে। আমাদের মনের যে ধারণা বা যে আইডিয়াগুলো আছে, যেগুলো প্রায়োরি, যেগুলো বাইরের জগতে তার অস্তিত্ব নেই, কিন্তু আমরা সবসময় বাইরের জগৎ থেকে সেই জিনিসগুলোর মধ্যে দিয়েই দেখি। কজালিটি, টাইম, স্পেস, মানে আমরা সবসময় জগতের সমস্ত অভিজ্ঞতা, সমস্ত কিছু, পুরো জগৎটাই এই টাইম, স্পেস, কজালিটি, নেসেসিটি, সাবস্টেন্স, এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমাদের মধ্যে উঠে আসছে। এগুলো আমাদের মনের এক একটা ক্যাটাগরি বা এক একটা ভাগ, ঠিক আছে। যার ফলে তার সাথে, আমাদের চিন্তার সাথে বাইরের জগতের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কি ট্রান্সেন্ডেন্টাল লজিক। ওকে, এবং এই ট্রান্সেন্ডেন্টাল লজিকই হচ্ছে ইমানুয়েল কান্তের ফান্ডামেন্টাল ডিসকভারিগুলোর মধ্যে একটা। সেই ট্রান্সেন্ডেন্টাল লজিকের মধ্যে আবার দুই রকমের লজিক আছে। একটা হচ্ছে কি
যেটাকে আমরা বলতে পারি ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক, আর একটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক্স। ওকে, এই ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক আর ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক্স মানে একটা জেনারেল লজিক, ট্রান্সেন্ডেন্টাল লজিক। ট্রান্সেন্ডেন্টাল লজিকের মধ্যে আবার কি ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক, ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক্স, আরও 2 রকমের লজিক। ওকে, সেই দুটো লজিকের মধ্যে যদি আমরা দেখি তাহলে তাদের মধ্যে আবার পার্থক্যটা কি? তাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে এইরকম যে বাইরের জগতের সেই জগৎ বা বিষয়বস্তুকে যখন আমরা আমাদের সেই ক্যাটাগরিজগুলো সেই এ প্রায়োরি মানে টাইম, স্পেস, কজাবিলিটি, নেসেসিটি তার উপরে অ্যাপ্লাই করি, ঠিক আছে, তখন সেটা হচ্ছে কি ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক। আর যখন আমরা সেই এ প্রায়োরিগুলোকে বাইরের জগতের উপরে অ্যাপ্লাই করি তখন সেটা হচ্ছে কি ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক্স। ওকে, সেই ডায়ালেকটিক্সের মাধ্যমে আমরা জগতের উপরে সেটাকে অ্যাপ্লাই করে জগতের পরে চলে যাওয়ার সম্ভাবনা রাখি, যেটা পরবর্তীকালে হেগেলের ফিলোসফির মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু কান্ট বলে যে না, অ্যাকচুয়ালি আমাদের বাইরের জগৎটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, নাকি আমাদের এ প্রায়োরিগুলোকে মানে টাইম, স্পেস, কজাবিলিটি, সাবস্টেন্স, নেসেসিটি, এই যে ক্যাটাগরিগুলো আছে, যে ক্যাটাগরিগুলোর মাধ্যমে আমরা সবকিছুকে নির্বাচন করি বা সবকিছু সম্পর্কে ভাবি। যেটা আমরা প্রিভিয়াসলি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, কান্ট আর হেগেলের মধ্যে দ্বন্দ্ব বা দুটো মানে দার্শনিকের মধ্যে যুদ্ধ। ওকে, যেটা কান্তের পরে হেগেল এসছে এবং কিভাবে হেগেল কান্তের ঊর্ধ্বে চলে যাওয়ার চেষ্টা করেছে একটা লেভেলে গিয়ে। ওকে, যেটা এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, তো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেই ভিডিওটা একবার চেক আউট করে দেখতে পারো। খুব সুন্দর ভিডিও, অনেকদিন আগে আমি বানিয়েছিলাম, অলমোস্ট প্রায় 1 বছর হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে আমরা ইমানুয়েল কান্তের দ্য ফিলোসফি অফ লজিক সম্পর্কে আলোচনা করেছি। ট্রান্সেন্ডেন্টাল লজিক, সিনথেটিক, এ প্রায়োরি, তারপর অ্যানালিটিক, ঠিক আছে, অ্যান্ড অল কাইন্ডস অফ থিং, আর্গুমেন্ট, জাজমেন্ট, মেথড, সিস্টেমস, ঠিক আছে, কনসেপ্ট, সেগুলো আমি আলোচনা করেছি। আশা করি সবকিছু স্পষ্টভাবে বোঝা গেছে এবং যতটা সম্ভব সহজ করে বলার চেষ্টা করেছি। আজকের জন্য এতটুকু, পরের ভিডিওতে দেখা হবে। এবং হয়তো তোমরা সবাই অলরেডি জানো যে এই মান্থে আমরা একটা ডোনেশন বেস কোর্স লঞ্চ করছি, যেটা 15 তারিখের পর বা 15 বা 20 তারিখের মধ্যে আর কি, সেই সময় 3rd উইকে গিয়ে আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল হয়ে যাবে এবং কমিউনিটি পোস্টের মধ্যে দেওয়া হবে, ঠিক আছে। অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সের নাম, এবং যেখানে আমরা মাইন্ডসেট সম্পর্কে শিখবো এবং এটা ডোনেশনের উপরে বেস। যে কোনো অ্যামাউন্টের টাকা তুমি আমাদেরকে ডোনেট করে এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারো। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেখানে এই কোর্সের বিষয়বস্তুগুলো তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেওয়া হবে এবং যারা যুক্ত হবে তারা সবাই সেই একই গ্রুপের মধ্যে তাদেরকে আমরা মানে নিয়ে আসবো হোয়াটসঅ্যাপে। ওকে, তো আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর যদি তোমরা আরও জানতে চাও তাহলে ডেসক্রিপশানে ওই কান্ট আর হেগেলের যে দ্বন্দ্ব, সেই ভিডিওটা অবশ্যই চেক আউট করবে, ওটা খুব ভালো ভিডিও। ওকে, চলো টাটা, বাই।